এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না, হাইকোর্টের রায়। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগ। শাপলা চত্বরে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ খান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। অপকর্ম চাঁদাবাজি করে কোন রাজনৈতিক দল দায় চাপাচ্ছে বিএনপির উপর, অভিযোগ মির্জা আব্বাসের। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি। হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় 2 জন গ্রেপ্তার, ধর্ষণ চেষ্টার প্রতিবাদে খুন দাবি পুলিশের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়কে স্বাগত জানিয়েছেন ডিগ্রিধারী চিকিৎসকেরা। অন্যদিকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এই রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর আরেকটি রিট করেন। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সন্তোষজনক রায় প্রদান করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা। এর আগে সকালে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মেডিকেল কলেজগুলোতে বহির্বিভাগে চিকিৎসা প্রদান বন্ধ রেখে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকেরা। এ সময় তারা জানেন তাদের 5 দফা দাবির অন্যতম হল এমবিবিএস ও বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্য বিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। রেজিস্ট্রার চিকিৎসক এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকের শূন্য পদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা 34 বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে। এর মধ্যে প্রথম দফা আদালতের রায়ে প্রতিফলিত হলেও বাকি 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন ইন্টার্ন চিকিৎসকেরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্ট এলাকায় মিছিলটিকে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ করে দেন, তবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলমান রয়েছে। দাবি আদায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে ইন্টার্ন চিকিৎসকরা। তারা বলেন, বিএমডিসি অ্যাক্ট 2010-কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যে রিট করা হয়েছে সে রায় যদি চিকিৎসকদের পক্ষে না যায় তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে চিকিৎসকদের ধর্মঘটের কারণে ভোগান্তিতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। মাগুরা সদর 250 শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা ছাড়া বহির্বিভাগ সহ অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। এতে বহির্বিভাগে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ওয়ার্ডগুলোতেও চিকিৎসক না থাকায় ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে। ডাক্তারের আমরা ওর ভিতর গেলে পারে সমস্ত নার্স আর যারা 2-1 আছে আমাদের বের করে দেয়, বলে যে আজকে ডাক্তার নেই, আমাদের ধর্মঘট, আপনারা চলে যান। এটা কোন দেশ, কোন এলাকায়? এখন এভাবে আমরা অনেক রুগী, হাজার হাজার রুগী বারান্দা দিয়ে এখানে ওখানে বসে আছে, একটা ডাক্তার নাই, তাহলে আমাদের এই রুগীর পরিস্থিতি কি হবে? এই হঠাৎ ধর্মঘট হতে আউটডোর ইনডোর ইমার্জেন্সি মিলে যে অবস্থা,
তাতে আমি ট্যাকেল দিয়েই কষ্ট আছে, তারপরে আমি সব রোগী দেখে দিচ্ছি, এখন পর্যন্ত একটাও ফেরাই নাই ট্যাকেল দিচ্ছি। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 5 দফা দাবিতে ইন্টার্ন সহ অন্যান্য চিকিৎসকরা রংপুর ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এর আগে হাসপাতালের বহির্বিভাগ সহ অন্যান্য বিভাগগুলো পুরোপুরি বন্ধ রাখে। তারা ক্যাম্পাসে কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। এ সময় হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। যারা সেই সময়ে কমান্ড করেছিলেন, আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফিস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। কোনো রাজনৈতিক দল অপকর্ম চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসব দুষ্কৃতিকারীদের প্রতিরোধের কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, জনপ্রিয়তা নেই এমন রাজনৈতিক দলও এখন ক্ষমতায় আসতে চায়। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। বলেন, সুসময়ে অনেকে দলে এসে বদনাম করতে চায়, এসব অপরাধীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান মির্জা আব্বাস। জনগণের মন থেকে একবার উঠে গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। হাত দিয়ে বলেন, লম্বা লম্বা কথা বলেন, আজকে অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্বামী স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের প্রতিবাদে সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, নাজিম রূপা দম্পতি হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পরিক্রমায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। সেই সুযোগে বিভিন্ন সময় সাইফুর রহমান রূপাকে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ তাদের। এছাড়াও নানাভাবে হুমকি দিয়েও তাদেরকে নির্যাতনের অভিযোগ করেছে এই দম্পতি। পুলিশ আরও জানায়, 9 মার্চ রাতে আবারও রূপার শ্লীলতাহানির চেষ্টার সময় স্বামী নাজিম টের পাওয়ায় ওই দম্পতি মিলে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে আঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় 10 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে নির্বাচন কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করবে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডিকে আলাদা কমিশন গঠন করার সিদ্ধান্ত থেকে সরে না আসলে পর্যায়ক্রমে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। বলেন, এনআইডি আলাদা কমিশনের অধীনে চলে গেলে হালনাগাদ ভোটার তালিকা বাধাগ্রস্ত হবে। এছাড়া ভোটার তালিকায় ভাটা পড়ার পাশাপাশি জনগণের কাছে বারবার তথ্য চাওয়ায় তারা ভোগান্তিতে পড়বেন। তারা বলেন, জাতীয় পরিচয়পত্রটি অন্য বিভাগে চলে গেলে এটি হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়া নির্বাচন কমিশনে প্রশিক্ষিত 5,000 দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়েছে। এনআইডি আর নির্বাচন কমিশন দুইটি অবিচ্ছেদ্য, কোনোভাবে আলাদা করা সম্ভব নয় বলেও জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। আমরা ঘোষণা করেছিলাম 12 তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকেই সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা 13 তারিখে সারা বাংলাদেশে মানববন্ধন করব। আমরা নামটা পরিবর্তন করেছি, আমরা বলেছি এখন স্ট্যান্ড ফর এনআইডি। ইটিআই এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। অবরোধের প্রায় 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা জানায়, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বাচ্চা অসুস্থ থাকায় ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দেওয়া হয়। আজ কারখানায় আসার পথে ভোর 5:40 তামান্না সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এদিকে বকেয়া বেতনের দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল সহ মৌচাক বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অটোরিকশায় বসে অশ্লীল অঙ্গভঙ্গি করায় মাসুদ রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ভোরে নওগাঁর মান্দা থানার দেলোয়ার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাপড় ব্যবসায়ী মাসুদ রানার বাড়ি রাজশাহীর কেশবপুর দক্ষিণ পাড়ায়। রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান দুপুরে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থী বাড়ি যাওয়ার সময় অটোরিকশার মধ্যেই অভিযুক্ত মাসুদ অশ্লীল কাণ্ড করে। ছাত্রীটি কৌশলেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে মহানগর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পরপরই মহানগর গোয়েন্দা পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্তকে শনাক্ত করে কেশবপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ছাত্রদের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানা স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায়। পরে সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির মাধ্যমে তাকে নওগাঁ থেকে গ্রেফতার করে রাজশাহীতে নিয়ে যায়। এদিকে সকালে ওই ছাত্রী রাজশাহী রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আদালতের মাধ্যমে মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। কোনো দলের সাথে নয়, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন আছে জানিয়ে বাংলাদেশের জন্য তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। বেইজিং কখনোই রোহিঙ্গা সমস্যা এড়িয়ে যাবে না বলেও জানান রাষ্ট্রদূত ইয়াওয়েন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রথাগত। এরই অংশ হিসেবে চীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বলেও জানান তিনি। সরকার প্রধানদের সফর করা একটি প্রথাগত বিষয়। এরই আলোকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের নির্দিষ্ট কোনো দল বা সরকারের সাথে চীনের সম্পর্ক না, দুদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিও আমাদের সমর্থন রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে জানান রাষ্ট্রদূত।
রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ ব্যাপারে চীন সবকিছু করবে। চীন কখনো রোহিঙ্গা ইস্যু পরিত্যাগ করবে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গার সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সব পক্ষের সাথে কাজ করছি, যাতে একটি রাজনৈতিক সমাধান হয়। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক জরিপ প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশে চীনের প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে মানুষের আগ্রহ বাড়ছে বলে এতে জানানো হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নরসিংদীর পলাশে অনুমোদনহীন এক ব্যাটারি কারখানা দূষিত করছে এলাকার পরিবেশ। নষ্ট হচ্ছে কৃষি জমি, জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। তাদের কাছে কারখানাটি এখন অভিশাপের মতো। প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। কারখানাটি বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশের চরসিন্দুর ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির দৃশ্য এটি। অনুমোদনহীন জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ফসলি জমি ও পুকুরে। পুড়ছে মাটি, পুকুরের পানি ধারণ করেছে কালচে বর্ণ। বিপন্ন হচ্ছে এলাকার জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, এই ব্যাটারির কারখানার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে অন্তত 3000 একর কৃষি জমির। পাশাপাশি মাছ চাষেও নেমেছে বিপর্যয়। চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। কারখানাটি বন্ধের দাবি করায় হামলা মামলার হুমকিতে স্থানীয়রা। এই পানি ভিতরে গিয়া হারা ভিতরে দিছে, সেই পানি আমাকে কলেজে যাই, কলেজে খাইয়ে পানি খাই আমরা পোলাফানাগর অসুবিধা হইতেছে। 3-4টা গরু মরছে, আবার 3টা মহিলা মরছে গর্ভবতী। আওয়ামী লীগ সরকার মানে নেতা পাতা দিয়া আমাদের বিভিন্ন ধরনের থ্রেট, তারপরে বিভিন্ন মানে আমাদের গ্রামবাসীর নামে কেস দিছি, সবাইকে দইরা নিয়ে গেছে। গ্রামবাসী অনেকভাবে চেষ্টা করে পারে নাই। আওয়ামী লীগ সরকার প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল, কিছু করতে পারে না। কারখানার ম্যানেজারও জানিয়েছেন বৈধ কোনো কাগজপত্র নেই তাদের। আর আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব। 2019 সাল থেকে অনুমতি ছাড়াই এই ব্যাটারি তৈরির কারখানায় 8টি নাম সর্বস্ব ব্র্যান্ডের ব্যাটারি তৈরি করা হচ্ছে। সহকারে বিস্তারিত সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সহ এই কারখানাকে বন্ধ করার জন্য এবং এই কারখানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে প্রেরণ করেছি। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের যে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং আছে, সেখান থেকে ইতোমধ্যে ওই কারখানার যে বিদ্যুৎ, গ্যাস, পানি যে সেবা সংযোগ আছে, সেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রদান করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে আবার আইনগত কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সকল ক্ষেত্রে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখতিয়ারভুক্ত তা না, যে সমস্ত জায়গায় এখতিয়ারভুক্ত আমরা সেগুলো করার চেষ্টা করেছি। যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে, অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে তো সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। পরিবেশ বাঁচাতে দ্রুত কারখানাটি বন্ধের পদক্ষেপ চাই এলাকাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির সভা হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন এর প্রশাসক মোক্তার আহমেদ। উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা হয়েছে বগুড়ায়। সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলাম। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা হয়েছে কক্সবাজারে। 8টি উপজেলায় 4,27,806 শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। প্রায় 4.5 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম। সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই তথ্য জানান তিনি।
দেশব্যাপী নারী ও শিশুদের নিপীড়ন, ধর্ষণ ও সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে শরীদপুরের ডিএমখালীতে। শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানান। এদিকে শিশু আসিয়া সহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পাড়া চত্বরে সামাজিক ঐক্য জোটের ব্যানারে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক ঐক্য জোটের সভাপতি গাউস গোর্কি সহ অন্যরা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। সকালে শহরের মুক্তির মোড়ে একটি ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ছাগল দেওয়া হয়েছে জেলেদের। সকালে সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে 40 জন নিবন্ধিত মৎস্যজীবীকে ছাগল দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, ধন্যবাদ।